কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। বাজেটে বঞ্চনা ইস্যুতে উত্তাল লোকসভা। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আজ আমরা দেখলাম কালকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন তার বিরুদ্ধে বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাজেটের প্রত্যেকটি অক্ষর ধরে কটাক্ষ করলেন বিজেপি সরকারের পেশ করা এই বাজেটকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে বাংলার জন্য 1 টাকাও কেন্দ্রীয় সরকার দিয়েছে কিনা শ্বেতপত্র প্রকাশ করে তারা সেটা জানান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ বক্তব্য রাখার সময় আমরা দেখেছি আগাগোড়া শাসক বেঞ্চের দিক থেকে তার দিকে বিদ্রুপ উঠে আসে, কটাক্ষ আসে, কিন্তু তার মধ্যেই বক্তব্য রাখেন তিনি। এবং এই বক্তব্য রাখার পাশাপাশি একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এরমভাবে সংসদের অভ্যন্তরে এই বক্তব্য রেখেছে, তার পাশাপাশি আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকেও আজকে তাদের খুব স্পষ্টভাবে 5টি দাবি সামনে নিয়ে এসেছে। সার্বিকভাবে ইন্ডিয়া জোটের সব কজন শরিককেই আজকে দেখতে পাওয়া গেল এই বাজেটের বিরোধিতা করা হয়েছে, কারণ এই বাজেটকে তোষণের বাজেট বলছে ইন্ডিয়া জোট। আজকে সংসদের বাইরে ইন্ডিয়া জোটের শরিক নেতৃত্ব আজ তারা বিক্ষোভ প্রদর্শনও করেছেন। একদিকে যখন এই বিষয়টি বাজেটকে কেন্দ্র করে সংসদ যথেষ্ট উত্তাল ছিল, অন্যদিকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজ কেন্দ্রীয় মন্ত্রী উত্তর পূর্বের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাংলার সাংসদ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তিনি একটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তাঁর বক্তব্য উত্তরবঙ্গকে উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হোক, তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলি যে সমস্ত বিশেষ কেন্দ্রীয় আর্থিক সুবিধা পায় তাহলে সেই আর্থিক সুবিধার অন্তর্ভুক্ত হবে উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গের সেক্ষেত্রে উন্নয়ন ঘটবে বলেই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ। এই বিষয়টিকে নিয়েও অবশ্য রাজনীতি বিভাজন এই চিত্রই দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়গুলি নিয়েই চর্চা করব বাংলা বলছের মঞ্চে। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আজ রেখেছেন সেই বক্তব্যে আমরা দেখেছি যে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কটি বিষয় উঠে এসেছে তার বক্তব্যে, এবং বাজেটের শব্দটিকে ধরে বিইউডিজিইটি এই শব্দটিকে ধরে প্রত্যেকটি অক্ষরের নতুন ব্যঞ্জনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। Opposition বিরোধী বাজেট ডাউন 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 জন বিরোধী বাজেট ডাউন 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 আরে বাংলা বিরোধী বাজেট ডাউন ডাউন। वक्त बदल गया है सर। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে সমালোচনা বিরোধীদের। বুধবার দিনভর সংসদে তুমুল হট্টগোল, ওয়াকআউট, বিক্ষোভ, স্লোগান। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড়, তর্ক বিতর্কের ঝড়। It's a budget without any clarity or vision, which has been rolled out to satisfy the coalition partners of the BJP rather than providing any substantial relief to the 140 crore people of this country. হাতিয়ার বাজেট, বাজেট শব্দের প্রতিটি অক্ষর, 6টি অক্ষরের আলাদা আলাদা ব্যাখ্যা আর আক্রমণ কেন্দ্র। Which has been rolled out. B for betrayal. BJP promised अच्छे दिन before coming to power. They have betrayed the citizens, they have betrayed the housewives, betrayed daily wage earners, betrayed farmers. Sir, you stand for unemployment. Unemployment rate in our country rose to an 8-month high of 9.2%. Modi ji ki तीसरी बार युवक अभी भी बेरोजगार. Sir, look what unemployment has done to this country. This is the perfect example. Sir, they've gone mad. This is what unemployment has done, sir. That BJP and women empowerment simply don't align and is rather paradoxical. Like the honorable member has deprived his wife. Yes. Sir, D for deprive. Depriving the working class. मजदूर की जेब हो रही है खाली, बताओ कब ये हालत है सुधरने वाली। G for गारंटी, बट अ गारंटी, बट सर खुद बोल रहे हैं उसको सरकार का घोटाला। सर देखिए, G for गारंटी, G for घोटाला, नीट घोटाला एंड अ गारंटी विद जीरो वारंटी। द ओनली थिंग that is growing faster than price rise and inflation is BJP's list of broken promises. Sir, E for eccentric. Modi ji's eccentricity has turned this government, or rather the governance, into a circus, sir. Distracting the countrymen from the real issues
leaving India to pay the price for his dictatorial displays. T for tragedy, and this is the tragedy. The example you all set in the house, this is why I say T for tragedy. An example for Narendra Modi, Amit Shah and the minions of BJP and the rest of the country to see this is the people's power. অভিষেকের ভাষণের মধ্যেই উত্তাল হয় লোকসভা। হস্তক্ষেপ করেন স্পিকার ওম বিড়লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপির বেঞ্চ। ऐसे मत कीजिए प्लीज, ऐसे माननीय सदस्य मेजे मत थपाइए। অভিষেকের শেষ বক্তব্যেও বাজেট অধিবেশনের ঝড় ওঠার পূর্বাভাস। थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। কলকাতা টিভি। थैंक यू सर। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি প্রথমে আসব এই বিষয়টি নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের মুখপাত্ররা। প্রথমেই পরিচয় করিয়ে দেবো দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র এবং রয়েছেন সিপিএম এর মুখপাত্র বিশাল দাস। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। প্রীতম দত্ত, কি বলবেন এই একের পর এক অভিযোগ এবং তারপরে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন? যে চ্যালেঞ্জ আমরা দেখতাম নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতেন, এবার সংসদে দাঁড়িয়েও একই চ্যালেঞ্জ ছুঁড়েছেন। না, চ্যালেঞ্জ উনি অনেক কিছু করেন। ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমরা ওনার সাথে উনি কোথায় কখন কোন চ্যানেলে বসে আমাদের সাথে ডিবেট করবেন, করে নিন। ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ বা অন্যান্য সাংসদ তো অনেক বড় কথা, আগে আমাদের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, তারপর বাদবির কথা। আর আমি আজকে দেখছিলাম এই আপনার সংসদ টিভিতে পুরো ওনার এইসব মিথ্যে বলি। তো এই ব্যাপারটা এটা অ্যাসেম্বলিতে চালু করা হোক, লাইভ শো, যেটা মমতা ব্যানার্জি করেন না বারবার বলা সত্ত্বেও। আমরা দেখতাম অ্যাসেম্বলিটা কী করে চলছে। আর ওইখানে যখন উনি মিথ্যা বলি দিচ্ছিলেন, তখন যেটা একদম তৃণমূলের মানে নিজস্ব কালচার হয়ে গেছে, মানে লজ্জা থেকে মানে আমরা বাঙালিদের মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি ওখানে বাংলা ভাষায় মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমি মুখ দিয়ে বলতে পারছি না, সেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমি হয়তো বললে এটা আপনি আমার ওই টু করে আওয়াজ করে আমার ওয়ার্ডটা কেটে নেবে, ওই সব ল্যাঙ্গুয়েজ ওখানে ইউজ করেছে। আমরা শুনেছি, আপনি ওইটা চালান, ওটা চালিয়ে দর্শককে শোনান যে কোন জায়গায় বাঙালিদের আজকে নামিয়ে নিয়ে গেছে এই তৃণমূলের সাংসদরা। ওখানে দাঁড়িয়ে বলছেন বিট্রেল, আনএমপ্লয়মেন্ট, ডিপ্রাইভ, আপনার গ্যারেন্টি ফর ঘোটালা অ্যান্ড এক্সেন্ট্রিক ট্র্যাজেডি। আরে আপনার বিট্রেল তো মমতা ব্যানার্জি করেছেন এখানে। মমতা ব্যানার্জি বাংলা জনতার সাথে বিট্রেল করেননি। উনি বলেছিলেন প্রথমে কিছু হোক না হোক, কালকের বাজেটে বাংলা কিছু পেয়েছে, কালকের বাজেটে বাংলা কিছু পেয়েছে, অনেক কিছু পেয়েছে। কালকে বাজেটের কথা ডিসকাশন করে গেছি, তোমার এখানে বলে গেছি, যদি আবার এটা রিপিট করতে চাও, আমার সময়টা যদি নিয়ে নিতে চাও, তাহলে আলাদা ব্যাপার, তুমি কালকে আর্কাইভটা দেখে নিও। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আজকে বিট্রেলের মমতা ব্যানার্জি বিট্রেল করেছে বাংলা জনতাদের সাথে। বাংলা জনতারা শুধু ডেমোক্রেসি চেয়েছিল, বাংলা জনতারা জানেন মানে একবারের মধ্যে উনি পুরো বাংলাটা সোনার বাংলা করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট ডেমোক্রেসি করতে পারেন না, সেটা করেননি। আনএমপ্লয়মেন্ট আজকে ওই ওখানে গিয়ে যেগুলো আপনার ধর্নাতলায় পরিণত হয়ে গেছে, সে আনএমপ্লয়মেন্টের কথা ওখানে গিয়ে বলুন। আর ডিপ্রাইভ ওনার মা মাটি মানুষের কথা বলে না, মা মাটি মানুষ সবাইকে ডিপ্রাইভ করেছে। আর কি গ্যারেন্টি মিনস উনি বলছেন ঘোটালা তো পশ্চিমবঙ্গে এমন কোনো স্কিম নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে ঘোটালা হচ্ছে না। আর কি বলছে এক্সেন্ট্রিক, মমতা ব্যানার্জির এক্সেন্ট্রিসিটি, উল্টো পাল্টা মন্ত্র উচ্চারণ করা, যাকে তাই বলে দেওয়া। আপনার রামমোহন রায় কি করেছিল, কোন দিন নাকি সতীদাহ প্রথা অ্যাসেম্বলিতে পাস করেছিল, এইসব উল্টো পাল্টা কথা বলে দেওয়া। তো ট্র্যাজেডি তো প্রতিদিন হচ্ছে বাংলার মানুষদের সাথে। কোনো মহিলাদের থেকে শুরু করে আজকে মহিলারা সুরক্ষিত না, ইউথ সুরক্ষিত না, কেউ সুরক্ষিত না। প্রতিদিন একটা করে ট্র্যাজেডি হয়। যদি সিন্ডিকেট করেন তা আপনি ট্র্যাজেডি থেকে বাঁচবেন, নাহলে তৃণমূলের ট্র্যাজেডি থেকে বাঁচবেন না। এই হচ্ছে আজকে ওনার যে অ্যাব্রিভিয়েশন, এই অ্যাক্রোনিম পশ্চিমবঙ্গ চলে। সবার আগে উনি যে এত কথা বললেন, আপনি ওই অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ওটা কোন অ্যাডভার্টাইজমেন্টে করা হলো? ওই অভিষেক ব্যানার্জি অ্যাডভার্টাইজমেন্টে করলেন। অভিষেক ব্যানার্জি কোন অ্যাডভার্টাইজমেন্টটা কলকাতা টিভি করেছে? আমি বলছি অভিষেক ব্যানার্জি যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে, যেটা আপনি কলকাতা টিভিতে এখন দেখাতে পাচ্ছেন, বিকজ ওখানে লাইভ হচ্ছে, ওই ব্যাপারটা যেন অ্যাসেম্বলিতে চালু হয় আপনার কলকাতা টিভির মাধ্যমে। আমি বারবার সেটার জন্য মাননীয় অনুরোধ করছি। বেশ, আসবো তৃণমূল কংগ্রেস যেটা বলেছেন সেটার জন্য ক্ষমা চাওয়া উচিত। না, বিজেপির মুখপাত্ররা যদি এই যে দাবিটা করলেন যে আমাদের সঙ্গে ডিবেটে বসুন,
হঠাৎ করে আমার মনে পড়ে গেল ভোট চলাকালীন সময়ে যখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন, একজন হট করে বললেন আমি বসবো, পরের দিন বললেন না বসবো না, আমরা ওনার সঙ্গে বসতে চাই না। এই যে একবার বসবো না, আবার বসবো, এই যে হঠাৎ করে ট্র্যাক চেঞ্জ করা, টি ক্যাশ হয়নি তো, মানে কাভার্সটা ঠিকঠাক হয়নি রেলের, সেই কারণেই বোধহয় এদের ট্র্যাক ফটাফট চেঞ্জ হচ্ছে না, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মুশকিল যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার সময় আমরা যখন আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা না আমাদের উত্তরটা দিই, আমরা উত্তরদায়ক দল, আমরা দায়বদ্ধ দল। বিজেপিকে কিছু যখন আপনি বলবেন, প্রশ্ন করবেন, তখন বিজেপি যারা প্রশ্ন করবে তাদের খারাপটা তুলে ধরার চেষ্টা করবে বা খারাপ হিসেবে তাদেরকে তুলে ধরার চেষ্টা করবে। আমাদের বক্তব্য খুব সহজ কথা, বিট্রিয়াল তো হয়েছে, 11 লক্ষ বাড়ি দিতে পারেননি আপনি বলছেন ঘোটালা হয়েছে, কিন্তু আপনি একই সঙ্গে একটা কাগজ দেখাতে পারছেন না যেখানে আপনি ভারতব্যাপী যে ঘোটালাগুলো ক্যাগ রিপোর্ট দিয়েছে, সেই ক্যাগ রিপোর্ট এখনো পাবলিক ডোমেনে রয়েছে, তার ভিত্তিতে আপনি উত্তরপ্রদেশকে দিচ্ছেন, মধ্যপ্রদেশকে দিচ্ছেন, গুজরাটকে দিচ্ছেন, যেখানে ঘোটালা চিহ্ন দেখা গেছে, আপনি পশ্চিমবঙ্গকে দিচ্ছেন না। আপনি 100 দিনের টাকা মানুষকে দিচ্ছেন না, আপনি বলছেন এখানে ভুয়ো জব কার্ডে ভর্তি। আপনার প্রতিমন্ত্রী, আমার দেশের প্রতিমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে মাত্র 5000 ভুয়ো জব কার্ড আছে, ওয়ারাজ উত্তরপ্রদেশে 1.5 লাখের বেশি, 5 লাখের বেশি ভুয়ো জব কার্ড আছে। উত্তরপ্রদেশ টাকা পেয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পাচ্ছে না। আমরা বলছি 2021 সালের পরে আপনি টাকা দেননি, শ্বেতপত্র দেখিয়ে দিন। ওরা কি বলছে, কালকে বাজেটে বলছে যে পশ্চিমবঙ্গ তো এক সময় বন্যায় এত হাজার কোটি টাকা পেয়েছিল। আমি ঠিক সেইভাবেই বলছি যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করে দিন উইথ দ্য অর্ডার এবং স্যাংশন লেটার, যে পশ্চিমবঙ্গ বন্যার জন্য কত কোটি টাকা পেয়েছিল। 1000 কোটি টাকা ওরা দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ এবং আসামকে দেবে চায়ের জন্য 2022-23 সালে। আজ অবধি টাকা পাঠিয়েছে কিনা অর্ডার সহ দেখিনি। এরা আসলে সেই 20 লক্ষ কোটি টাকার সেই বাজেট করেছিল না, টু বুস্ট আপ দ্য ইকোনমি অফ ইন্ডিয়া ডিউরিং দ্য কোভিড পিরিয়ড, ওটা যেটা আজ অবধি দেখা যায়নি ওই 20 লক্ষ কোটি টাকা। ওরা ওরকম ডিজিটাল একটা ইকোনমি করার চেষ্টা করছে যেটা মূলত দেখা যাচ্ছে না। আমি শুধু বলবো অর্ডার ওয়াইজ, আর কিচ্ছু না, এত কথা বলার কিচ্ছু দরকার নেই। বিজেপির অনেক মুখপাত্র ভারত ভিত্তিক রয়েছে, অর্ডার ওয়াইজ পশ্চিমবঙ্গকে কত টাকা দেওয়া হয়েছে 21 সালের পর থেকে, যে অভিযোগগুলো এনেছি অর্ডার ওয়াইজ তুলে দিক, আমাদের আর কিচ্ছু চাই না। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো। এই অভিযোগের প্রেক্ষিতে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যেমন আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য সরাসরি কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ করে, এবং সেই বাজেটের সঙ্গে সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকেও 5 দফা দাবি রাখা হয়েছে। আমরা শুনবো সেই বিষয়ে। কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শক্তিদা, আপনার কাছ থেকে জানতে চাইবো কংগ্রেসের এই 5 দফা দাবি এবং অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে যে এবারে বাজেটটা, অষ্টদশ লোকসভার নির্বাচন, বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। বারবার বলা হলো যে মোরারজি দেশাইয়ের চেয়ে উনি বেশিবার করেছেন, 7 বার করেছেন। আমাদের পার্টিনেন্ট কতগুলো প্রশ্ন আছে এই বাজেট। সেই আমরা বলেছি যে সেনার মধ্যে যে বৈষম্যকরণ হচ্ছে অগ্নিবীর, সেটার অবলুপ্তি ঘটাতে হবে। আমরা বলেছি নিট, যারা নিতে চায় নিট, নইলে নিটকে বন্ধ করতে হবে। আমরা বলেছি বিভিন্ন জায়গায় যে বেকারত্ব, তার একটা ক্লিয়ার পরিষ্কারভাবে পরিসংখ্যানটা দিতে হবে। আমরা বলেছি কৃষকদের সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, এবং সেটাকে আইনীকরণ, এইগুলো করতে হবে। এগুলো এর পাশাপাশি আমরা মনে করি যে এতদিন বলা হতো মোদি সরকার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বলা হচ্ছে এনডিএ সরকার, এবং সংবিধানকে হাতে নিয়ে উনি গেছেন। আমরা মনে করি এই বাজেটটা হচ্ছে বাজেট এবি, আন্ধ্রা এবং বিহার। কারণ বিহার এবং আন্ধ্রকে সন্তুষ্ট না করলে যে কোনো সময় ওই টুলের দুটো পায়ার সরে গেলে আমরা সেটা জানি। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই বাজেট এবি নিয়ে, মানে বাজেটের সম্পর্কে এবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কংগ্রেস কিভাবে দেখে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের পক্ষ থেকে যে বক্তব্য রেখেছে সেটা তাদের দলের একান্ত নিজেদের দৃষ্টিভঙ্গির বক্তব্য, এবং তিনি প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন করেছেন। সেটাকে কেউ বলে ফেলেছিল যে ক্যালকাটা, মানে আপনার দূরদর্শন অভিষেককে এক্সপোজ করছে, ব্যাপারটা তা নয়।
অভিষেকের মুখ দিয়ে বলানো হয়েছে, যেটা এখন পরবর্তীকালে রেকটিফিকেশন হয়েছে। অভিষেক যেটা মনে করেছে তার দলের পক্ষ থেকে যেটা সঠিক, আমরাও যেমন মনে করি। আর সিপিএম এর কাছে বিশাল দাস, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে বিজেপির বক্তব্য আপনি শুনেছেন। বিজেপির বক্তব্য সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে, আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার, বিজেপি যে দুটো স্কেচের উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জলের মতো পরিষ্কার। বিহারকে 38,000 কোটি টাকা আর অন্ধ্রকে হচ্ছে 15,000 কোটি টাকা। আসলে সংকীর্ণ প্রাদেশিকতার প্রতিফলন হয়েছে। বিজেপি সরকার টিকিয়ে রাখার জন্য, এদেরকে তুষ্ট করার জন্য উন্নয়নের যে বরাদ্দ করেছে, তাতে হচ্ছে আমরা এতদিন দেখেছি হচ্ছে জাত ধর্মের ভেদাভেদের পাশাপাশি বিজেপির রাজ্যগুলোর মধ্যে হচ্ছে একটা দ্বন্দ্ব তৈরি করতে। বিশাল, আমরা জানি সেটা। আমি বলছি পশ্চিমবঙ্গের তিস্তা প্রকল্প অসম্পূর্ণ, গঙ্গা ভাঙনে সমস্যা রয়েছে, উত্তরবঙ্গ হচ্ছে এখনো হচ্ছে বন্যায় ক্লিষ্ট। এই নিয়ে কিন্তু একটা কথা নেই। সবথেকে কথা, সিকিমের হচ্ছে বিপর্যয় মোকাবিলার কথা বলা হয়েছে, আমরা কালকেই আলোচনাগুলো করেছি বিশাল। আমি বলছি ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের বক্তব্য নিয়ে সিপিএম এর কি মূল্যায়ন? অভিষেক ব্যানার্জি নিজেদের কথা বলেছেন, কিন্তু আমরা বলছি এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এখন তৃণমূল যে কথাটা বলতে চাইছে সেটাও কি তৃণমূলের মুখে শোভা পায়? যখন এ রাজ্যের মাটিতে বামপন্থীদের সরকার আছে, কেন্দ্রের রেলমন্ত্রী ছিল হচ্ছে মমতা ব্যানার্জি, তখন কেন্দ্রের সরকারকে চিঠি লিখে বলেছিল যখন আইলায় যখন হচ্ছে গ্রামের হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল যখন বন্যা বিধ্বস্ত, তখন যেন হচ্ছে টাকা পাঠানো না হয়। এটা তো হচ্ছে মমতা ব্যানার্জি তো লিখেছিলেন কেন্দ্রের সরকারকে সেই সময় 2009 সালে। প্রতি মুহূর্তে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে কেন্দ্র যাতে এ রাজ্যের সরকারকে সাহায্য না করে তার জন্য যেরকমভাবে বাধা তৈরি করতে হয়, সেই বাধা হচ্ছে মমতা ব্যানার্জি একসময় করে গেছেন। তাই আজকে যে কথা অভিষেক ব্যানার্জি বলছে, যে কথা তৃণমূল বলছে, এই কথা তৃণমূলের মুখে শোভা পায় না। বেশ, আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি প্রত্যেকের বক্তব্যই প্রথম দফায় শুনেছি। আমি আবারও আসবো রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রীতম, যেটা জানতে চাইবো, আপনার বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সিপিএম সকলেই বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সরাসরি বক্তব্য যে কোনো তথ্য না দিয়ে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগগুলো আওড়ানো হচ্ছে, কিন্তু কোনো তথ্য সামনে আনা হচ্ছে না। এই বিষয়ে কি বলবেন? কোন তথ্য? যে এই চিঠিগুলো দেওয়ার কথা ওরা যেটা বলছে বারংবার, অর্ডার শো করতে বলছে। আমি একটা করে বলছি। আজকে এই কয়েকদিন আগে যে তোমার আমি দরকার পাঠিয়ে দেবো, পরে তুমি কোনো এইগুলো আমাদের চালিয়ে দেবো, যেটা যেটা বলছি ফ্যাক্টস বলছি। অশ্বিনী বৈষ্ণব তিনি একটা চিঠি পাঠিয়েছে যে 10,000 কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে, পশ্চিমবঙ্গ করা যাচ্ছে না, বিকজ আপনি জমি দিতে পারছেন না। আপনার HMO থেকে চিঠি আসছে যে আপনার যে আপনার বর্ডারে যে ইয়েটা করা হয় সেটা করা যায়, ফেন্সিং করার জন্য জমি দিচ্ছে না, হচ্ছে না। তো এরকম প্রচুর, একটা দুটো না, প্রচুর এই যে চিঠিগুলো, সেই চিঠিগুলো যেগুলো পাবলিক ডোমেনে আছে সেগুলো আছে। এবার আমরাও তো বারবার বলছি যে উনি যে বলছেন মমতা ব্যানার্জি বা এই যে কয়েকদিনের রাজ্যপালের সামনে উনি ধর্ণাপন্নায় বসলেন, আমরা বারবার বলেছি যে আপনারা যেটা বলছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুন। আর কথায় কথায় উনি নিজে বাঁচার জন্য কথায় কথায় সুপ্রিম কোর্টে চলে যান, তো সেদিনকেও সুপ্রিম কোর্টে গেছেন। তো সেই জন্য আমরা বারবার বলেছি যে আপনারা এটা নিয়ে কোর্টে কেন যাচ্ছেন না? তৃণমূল কংগ্রেস কেন যাচ্ছে না, কি কারণ? দেখো, কোর্টের রাস্তা তো খোলা থাকবেই। কোর্ট আর রাজনীতির মধ্যে বড় পার্থক্য আছে। রাজনীতিটা মানুষের সঙ্গে হয়, এরা তো কোটাধিকারী, কোর্টের ওপর নির্ভর করবে। আমরা শ্বেতপত্র কেন, আমরা আমাদের সরকারের তরফ থেকে সচিবরা বসে এখানে ভিডিও বার্তা দিয়েছে, লিখিত চিঠি প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছেন, দপ্তরের মন্ত্রীরা লিখেছেন, প্রদীপবাবু লিখেছেন, মানে যিনি আমাদের পঞ্চায়েত মন্ত্রী। আমরা চিঠির পর চিঠি গেছি, এখন পাবলিক ডোমেনে প্রত্যেকটা রয়েছে। আমরা ঠিক যে অভিযোগগুলো করেছি, আসলে জিজ্ঞেস করছি রান্না হয়েছে কি, বউ উত্তর দিচ্ছে না ছেলে আজকে স্কুলে যায়নি। মানে আপনার প্রশ্ন একদিকে, উত্তর আর একদিকে আসে। বিজেপির এই জায়গাটা মুশকিল হয়ে যাচ্ছে যে বিজেপির কাছে যা তথ্য চাওয়া হয়, যে চিঠি আছে, কোন চিঠি একটা খুঁজে দেখিয়ে দিক, আমি 1 ঘন্টা এখনো এখানে থাকবো। আমরা যে অভিযোগগুলো করেছি, যে আমরা 2021 সালের পরে, আমি আবার করে দিচ্ছি, 2021 সালের পরে
পঞ্চায়েত দপ্তরের উন্নতির জন্য যে যে অভিযোগগুলো আমরা করেছি, যে আমাদের 100 দিনের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে এত লক্ষ মানুষের, না 100 দিনের আমি বলে দিই, আমি অভিযোগগুলো করে দিই, আমি অভিযোগগুলো করে দিই। অভিযোগ নাম্বার 1 জনগণের জন্য, অভিযোগগুলো 2, অভিযোগগুলো 2 যারা চুরি করে, ঠিক আছে যখন মমতা আচ্ছা ঠিক আছে, লোকসভায় আমি মধ্যিখানে বলিনি চুরি করলে টাকা আটকে যাবে, সেই জন্য 2021 থেকে আসেনি অভিযোগ করি, শুধু আসেনি কি ওই মানডে, তাহলে উত্তরটা এখানেই পরিষ্কার হয়ে গেল। অধিবেশনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কুর্সি কা পেটি বাঁধলো, এখানে আরো বেশি বিক্ষোভ আন্দোলন হবে। কি মনে হচ্ছে এই কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সার্বিকভাবে কতটা চাপ তৈরি করতে পারবে এবং তৃণমূল কংগ্রেসের মতো জোট শরিকের সঙ্গে কতটা সমন্বয় সম্ভব হবে? আমি একটা কথা বলি, জাতীয় কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল, বিরোধী দল, মানে আর বিরোধিতা হিসেবে আমি গতবার বলতে সময় পাইনি যে আমরা বলেছিলাম যে মিনিমাম ওয়েজটা 400 টাকা করা হোক। এটা আমাদের দাবিটা রাজ্যসভায় আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম করেছে। আমরা বলেছিলাম মিনিমাম সাপোর্ট প্রাইসের মানে গ্যারেন্টি দেওয়া হোক। আমরা বলেছি যে হ্যাঁ সেগুলো বলেছেন। আমি বলছি আপনারা কি মনে করেন আর সমন্বয়টা সম্ভব হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে? এখন কেমন হবে? আমরা একটা কথা বলি, আমি এখানে দাঁড়িয়ে বলে দেবো তৃণমূলকে সমন্বয় থেকে, আপনারা তো বাংলায় একটানা বিরোধিতা করে যাচ্ছেন। ডেফিনিট বাংলায় যেমন উনিও বলেছেন অখিলেশের সামনে সেদিন, উনি বলেছেন যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির সঙ্গে বিরোধিতা করেই আমরা বিজেপিকে আটকেছি। ওনার দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন এখন উনি থাকবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে, উনি থাকবেন কিনা আমরা তো কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো না। যদি উনি না থাকতে চান উনি না থাকবেন, আর যদি থাকতে চান, যদি মনে করেন যে ভারতবর্ষের বুকে না হাত তোলার কিচ্ছু নেই, অজিত পাওয়ার আমরা এরম হাত তুলতে পারি, নীতিশ কুমার আমরাও এরম হাত তুলতে পারি, অন্ধ্রপ্রদেশের টিডিপি চন্দ্রবাবু নাইডু আমরাও হাত তুলতে পারি, একের পর এক হাত ওরম বোঝ তোলার জায়গা আছে। এই চর্চা তো চলবেই। আগামী এখন সদ্য শুরু হয়েছে, আগামী চলবে এই লোকসভার অধিবেশন এবং সেই অধিবেশনে আরো নতুন নতুন বিরোধিতা আমরা দেখতে পারবো ইন্ডিয়া জোটের কাছ থেকে। বিজেপির কি উত্তর থাকে সেদিকেও নজর থাকবে। তারই মধ্যে রাজ্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এ রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদারের একটি প্রস্তাব আমরা দেখতে পেলাম এবং তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের উত্তরও আমরা পেয়েছি। আমরা প্রথমে শুনবো সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাটের সাংসদ। তিনি কি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর সামনে? আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আমরা শুনলাম সুকান্ত মজুমদারের প্রস্তাব। এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রথমে শুনবো সিপিএম এর প্রতিক্রিয়া জানতে চাইব। বিশাল দাস রয়েছেন সিপিএম এর মুখপাত্র। এই যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের রাজ্যগুলির অন্তর্ভুক্ত করলে কেন্দ্রীয় প্রকল্প, সেখানে সেই কেন্দ্রীয় আর্থিক সুবিধা আসবে, উন্নয়ন হবে উত্তরবঙ্গের, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদের এই প্রস্তাবকে আপনারা কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে উত্তরবঙ্গ তো দেশের বাইরে নয়, ওই যে একটু আগে যেটা বলছিলাম, ওই যে সিকিমের যখন হচ্ছে মোকাবিলার কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে, ওখানে কিন্তু একবারের জন্য হচ্ছে সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যে যোগাযোগ জায়গা সেই কথা কিন্তু হচ্ছে কেন্দ্রীয় বাজেটে নেই। আসলে বিজেপি মানুষে বিভাজন করেছে, বিজেপি হচ্ছে বিজেপি হচ্ছে রাজ্যটাকে ভাঙতে চাইছে। আসলে বিজেপি হচ্ছে এই সমাজের শত্রু, বিজেপি হচ্ছে সভ্যতার শত্রু, বিজেপি হচ্ছে মানবতার শত্রু। আর এই ভাঙ্গের বিরুদ্ধে, এই রাজ্যকে ভাগ করার বিরুদ্ধে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়াবে। বেশ, আমরা শুনবো বাকিদের প্রতিক্রিয়া। এই বক্তব্যের প্রেক্ষিতে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী,
উত্তর পূর্বেরই প্রতিমন্ত্রী তিনি, এবং সেই প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন যাতে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত প্রকল্পগুলি যাতে সেখানে পাওয়া যায় সেজন্য উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করতে। তিনি রাজ্য ভাগের কথা বলেননি, কিন্তু তার প্রেক্ষিতে সিপিএম কি বলছে আমরা শোনালাম। এবার শোনাবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ কি বলছেন। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। প্রথমে উত্তর দিতে চাইব রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছ থেকে। কার বক্তব্যের উত্তর দেব? যে বক্তব্য যিনি দিয়েছেন সেই লোকটি মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন। কবে? মমতা ব্যানার্জিকে বলেছিলেন সারদার সমস্ত টাকা কালীঘাটে আছে, এবং মমতা ব্যানার্জির সাথে যখন কাস্টাডিতে ছিলেন তখন বলেছেন আমার সাথে বসে ডিবেট করা হলো। যাই হোক, এবার হচ্ছে আপনার ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যদি উন্নতি হয় তাহলে কুণাল ঘোষের গা জ্বালা করে সেটা আজকে প্রমাণ করে দিল। আজকে দেখুন নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতিমন্ত্রী হচ্ছে উনি চাইছেন যে সেটা ডেভেলপমেন্টের ওই জায়গায় ওই কাজ করেছে যতটা উত্তরবঙ্গের কেউ বলছে গ্রেটার কোচবিহার, কেউ বলছে মালদা, কেউ বলছে উত্তরবঙ্গ, আবার পার্লামেন্টে বলছে একজন, বিধানসভায় একজন বলছে, কিন্তু তারপরে এখানে যখন রাজ্যে আসছে তখন বিজেপি বলছে না না আমরা এসব চাই না, আমরা এসব চাই না। একটা তথ্য তুলে দেওয়া হোক যে কেউ শুনতে পাবে না, দুজনে চেঁচালে কেউ শুনতে পাবে না। একে একে আমি প্রীতমের কাছে যেটা জিজ্ঞাসা করেছিলাম, প্রীতম বলছেন কুণাল ঘোষের কথার কোনো মানে তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না তিনি। বেশ, কুণাল ঘোষের কথার উত্তর দেবেন না, কিন্তু এটা কি সত্যি যে শুভেন্দু অধিকারীর ঘাড়ে বিপর্যয়ের দায় চাপাতে এটা তিনি বলছেন? সেটা তো আবার কুণাল ঘোষ নাকি শুনে কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর সাথে সুকান্ত বাবুর কি কথাবার্তা হয় সে এত কিছু খবর রাখেন, অথচ মমতা ব্যানার্জি দর্শন করেছে। আজকে আমি তো এই পার্টিকুলার জিনিসটাকে তুমি ডাইভার্ট করো না যেরকম ভাবে কুণাল ঘোষ ডাইভার্ট করছে। আজকে যদি এতজন সাংসদ বা আপনাদের এতজন নেতা তো এর আগে কতবার বলেছেন উত্তরবঙ্গ বিভাজনের কথা। আজকে আপনাদের রাজ্য সভাপতি বিভাজনের কথা সরাসরি না বললেও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ, আপনাদের উত্তরবঙ্গ তো একটা না আপনাদেরই সাংসদ ছিল, কি উন্নয়ন হয়েছে? তুমি কোয়েশ্চেন করা হয়ে গেছে, আমি উত্তরটা দিই। হ্যাঁ, তুমি আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন সবাই চায়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাই চাই আমরা। সেটা যদি একটা ডেভেলপমেন্ট কাউন্সিলের, যেহেতু নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলর উনি প্রতিমন্ত্রী, উনি যদি সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোকে ইনক্লুড করতে পারেন, করে যদি আলাদা করে আরও কিছু এক্সট্রা ফান্ড এনে ওখানে উন্নয়ন করা যায়, তাহলে কি পশ্চিমবঙ্গের কোনো পশ্চিমবঙ্গবাসী হিসাবে কারো করা উচিত? কিন্তু পলিটিক্স করতে হবে। পলিটিক্স কাকে বলে? পলিটিক্স বলে যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের নিষ্পত্তি। তা দ্বন্দ্ব তো একটা রয়েছে সেই প্রথম থেকে বলছে আমরা অ্যামিকেবল সেটেলমেন্ট করব, তা না বলে বলছে পার্মানেন্ট সেটেলমেন্ট করব। এটা কারা বলছে? বিজেপির এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে। বিজেপির নেতারা এখানে এসে বলছে না না বিজেপির এরকম কোনো বক্তব্য নেই। আবার বিজেপির যিনি এমপি এই এমএলএ তিনিও পশ্চিমবঙ্গ বিধানসভায় পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলছে, কিন্তু এখানে এসে বিজেপির নেতারা আবার বলছে না না এরকম কোনো বক্তব্য হয়নি। আমার বক্তব্য হচ্ছে বিজেপির এমপি এমএলএ ভর্তি,
ভর্তি ওখানে। তাদের কাজের খতিয়ান দেখাক। বন্যা কি হালংয়ে হয় না? বন্যা কি ইয়েতে হয় না? মিরিকে হয় না? বন্যা উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে, বিশাল কিছুক্ষণ আগে বলে দিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দার্জিলিং এর ভোট প্রত্যেক বছর চাইছে, মানুষ একদম ঢেলে ঢেলে ভোট দিচ্ছে। এবছর কোচবিহার বাদ দিয়ে বাকি সবকটায় ওরা জিতেছে। তারপরেও দেখা যাচ্ছে আসামের জন্য বিশেষ বাজেট থাকে, আবার তারপরেও থাকছে অন্য জায়গায়। এখন মানুষ বুঝে গেছে যে এরা মূলত একটা বিভেদকামী শক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন সুকান্ত মজুমদার এটা হয়তো প্রলেপ লাগানোর জন্য যে কথাগুলো আজকে প্রীতম এখানে বলছে, এটা আমরা তো উন্নতি চাই, আমরা তো এই চাই। আরে তুমি তো বিভেদ করে বসে রয়েছো। তুমি উত্তরবঙ্গের জন্য কি কি কাজ করেছো, আজকে সেই কাজগুলো তুমি দেখাতে পারছো না কেন? তুমি শুধু ওদের বলছো গোর্খাল্যান্ড মানুষের আশা, তুমি বলছো নিউ কোচবিহার মানুষের আশা, কোথায় আমাদের রাজ্য এখান থেকে শিলিগুড়ি অবধি করিডোর করে দিয়েছে, আমাদের রাজ্য এখানে ব্যবসা করে দিয়েছে। সব থেকে বড় কথা আমি কংগ্রেসের বক্তব্য শুনবো। শক্তিদা, কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? শুনুন, সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টি বিচ্ছিন্নতাবাদী জন্মদাতা। আর সবেদন মূলধন ওই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে এতদিন ধরে এতগুলো মেম্বার অফ পার্লিয়ামেন্ট যদি সার্বিক কেন পশ্চিমবাংলাকে কেটে কখনো ভারতবর্ষকে ধর্মের নামে কাটবে? এখন জাতিতে জাতিতে আমি একটা কথা বলিনি, কিন্তু আমি এই প্রোটোকল মেনটেন করি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুকান্ত মজুমদার আজকে যে একদম বাস্তব কথাটা হচ্ছে, এই কুণালের কথা আমি সহমত পোষণ না করলেও বলছি যে নির্বাচনের এই পরাজয়ের দায়টা কে ঘাড়ে নেবে? কখনো শুভেন্দু বলছে সবকা সাথ সবকা বিকাশ নেই, তাদের একদম মাইনরিটি সেলের সভাপতি বলছে যে না, এটা আমাদের বক্তব্য নয়। আজকে বাংলাকে কেটে গোর্খা টেরিটোরিয়াল, আজকে 50 বছর ধরে কত কিছু তো হয়েছে, কি করেছেন? আজকে সবকটা মেম্বার অফ পার্লিয়ামেন্ট সেটেলমেন্ট মানে কি? তাদের যে পার্লামেন্টের কোটার টাকাটা, তার কি উন্নতি করেছে? আরে প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। দেখা যাক, আমি আসবো সিপিএম এর কাছে। এই যে বিজেপির যে প্রত্যুত্তর, যে যুক্তি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে যে সেখানে তারা প্রথমত জিতছে, তাদের ইয়ে আছে, এবং উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ মানে যুক্ত করা যায় তাহলে অনেকটা বেশি টাকা আসবে। এটা এই যুক্তিটাকে কিভাবে দেখছেন? উত্তরবঙ্গকে যদি যোগাযোগ করা যায়, উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ করা যায়, সেটা হচ্ছে আমার প্রশ্ন, দেশের বাইরে তো উত্তরবঙ্গ নয়, তার জন্য আলাদা করে উত্তর পূর্বের সঙ্গে অ্যাড করতে হবে কেন? আলাদা করে কেন উত্তরবঙ্গ? এখানে একটা যে ওয়ার্ড আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, উত্তর পূর্বের সাথে উত্তর পূর্ব ডেভেলপমেন্ট কাউন্সিল বলে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সাথে অ্যাড করলে আলাদা কিছু ফান্ড পাওয়া যাবে। সেই জন্য বলি, কারণ কিন্তু আলাদা করে কেন তাহলে উত্তরবঙ্গের জন্য কেন আলাদা ফান্ড দিতে পারবে না কেন দেশের সরকার? উত্তরবঙ্গ তো হচ্ছে আলাদা কোনো দেশ তো নয়, দেশের মধ্যেই তো। যেখানে অসমে বন্যা হলে আমাদের রাজ্য এফেক্টেড হয়, বিহারে বন্যা হলে আমাদের রাজ্য এফেক্টেড হয়, অথচ বন্যার জন্য আমরা একটি পয়সা পাই না। সিকিমে বন্যা হলে আমাদের রাজ্য এফেক্টেড হয়, উত্তরবঙ্গ কি এফেক্টেড হয় না? আয়লা, যশ, ফেনী সবকিছুর জন্য পয়সা পেয়েছো তোমরা অঙ্কুর, তার পরিমাণ কি ছিল? এবং সেই পরিমাণে দেখা যায় সবথেকে বেশি ডিপ্রাইভ আমরা হয়েছি। মুখে বলে এক কথা এবং সেখানে প্রমাণ দেখা যায় যে অন্য কথা। এবং সবথেকে বড় কথা, ক্যাগের রিপোর্ট নিয়ে অন্য রাজ্যে যখন সমস্যা হয়, সেই অন্য রাজ্য নিয়ে সমস্যা এখানে দেখা যায় না। সবথেকে বেশি চোর যারা, তাদেরকে বলে নিয়ে বলে আমার এলপি করে দাও। যে পিস্তল নিয়ে চুরি করেছিল, যে কাঁচে নিয়ে চুরি করেছিল, তাকে নিজের দলে নিয়ে এসে আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে এক্ষেত্রে যে বন্যার জন্য হলেও হোক বা উত্তরবঙ্গের জন্য হোক, যে বরাদ্দটা আসা আমাদের এক্সপেকটেশন ছিল, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির সাংসদ বা বিধায়কদের একটা প্রতিনিধি দল গিয়ে বলেছে না না, এই রাজ্যকে টাকা দেবেন না। অস্বীকার করেন? কিসের আরেকবার বলো। বিধায়ক বা সাংসদদের প্রতিনিধি দল কেন্দ্রে গিয়ে বলেছে টাকা দেবেন না। তুমি এটাকে কেন মিসলিড করছো? বলা হয়েছে চুরি হচ্ছে, এবং শুধু ওনারা কনস্টিটিউশন মেনে বলেছে চুরি কিন্তু মানুষের টাকা কেন হবে কেন? আবারও বলছি যে মানুষের টাকা তাহলে সেই বছরই তো উত্তরপ্রদেশ দোষী, সেই বছরই তো মধ্যপ্রদেশ দোষী, সেই বছরই তো তাহলে বাকি রাজ্যগুলো যখন পায় তখন কেন? আমি বলি একটা কথা, চুরি হয়েছে আমি বলছি, তাহলে চোরকে গ্রেপ্তার করো।
তাদের অত্যন্ত উত্তপ্ত এই মুহূর্তে আমাদের শেষ করতেই হচ্ছে, সময়ও একেবারেই শেষ। আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন প্রীতম দত্ত, প্রদীপ্ত মুখোপাধ্যায়, শক্তি মৈত্র, বিশাল দাস। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।